হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা দুর্দান্ত ফর্মুলা নিয়ে কথা বলবো। কি সেই ফর্মুলা? যে কিভাবে আপনি কোটিপতি হতে পারবেন 40 বছরের আগেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 40 বছরের আগে আপনি কিভাবে কোটিপতি হতে পারবেন, তাও আবার নিজের স্যালারি থেকে। নিজে যা ইনকাম করেন সেই স্যালারি থেকেই আপনি কোটিপতি হতে পারবেন। এমন নয় যে আপনি কোনো লটারি জিতবেন বা কোনো পাওয়ার সম্পত্তি থেকে আপনি টাকা নিয়ে আসবেন বা কোনো রকম কোনো ধার করে বা অন্য কোথাও থেকে আপনি টাকা অ্যারেঞ্জ করে কোটিপতি হবেন না। বন্ধুরা, আপনি যা ইনকাম করছেন আপনি আপনার স্যালারি থেকেই আপনি কোটিপতি হতে পারবেন, তাও 40 বছরের আগে। কি সেই ফর্মুলা, কিভাবে সম্ভব? বন্ধুরা, আজকে আমরা এটা নিয়েই কথা বলবো যে কিভাবে আপনি কোটিপতি হতে পারবেন, তাও 40 বছরের আগে। এবং শুধু 40 বছরের আগে নয়, আপনার নিজের পাওয়া স্যালারি থেকে, আপনার নিজের ইনকাম করার স্যালারি থেকেই আপনি 40 বছরের আগে কোটিপতি হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি জানতে চান পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি সেই ফর্মুলা। কি ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলে আপনি কোটিপতি হতে পারবেন, তাও 40 বছরের আগে নিজের স্যালারি থেকে পাওয়া টাকার উপর বেস করে। তা আমরা দেখে নেব কিভাবে সম্ভব। তার আগে বন্ধুরা রিকোয়েস্ট, সবাইকে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের যত চমৎকার ভিডিও নিয়ে আসবো সেগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন। তো প্লিজ রিকোয়েস্ট, যারা নতুন এসছেন, যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অবশ্যই করে ভিডিওটিকে কমেন্ট করবেন এবং লাইক করবেন। মাস্ট অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকলে, কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা প্রথমবার দেখছেন বা সাবস্ক্রাইব করেননি এখনও ভিডিওটি, তো প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি ইমিডিয়েট এর নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমিও খুব মোটিভেটেড হতে পারবো। তো প্লিজ রিকোয়েস্ট, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা, কিভাবে আপনি 40 বছরের আগে নিজের স্যালারি থেকে পাওয়া টাকা দিয়ে আপনি কোটিপতি হতে পারবেন। ফর্মুলা নম্বর 1, স্টার্ট আর্লি। আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে অনেক আগে থেকে। আগে মানে কত? মানে যত তাড়াতাড়ি সম্ভব। যখনই আপনি ইনকাম স্টার্ট করছেন তখন থেকেই আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করবেন কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আপনি পেতে পারবেন। যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করবেন তত হিউজ ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যাটলিস্ট একটা সেভিংসের হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে। যে আপনার একটা হ্যাবিট ক্রিয়েট করা দরকার যে কিছু না কিছুভাবে আপনাকে সেভ করতে হবে। এটা একটা হ্যাবিট। দেখবেন কেউ কোটিপতি হচ্ছে বা কেউ কোটির বাইরেও ছাড়িয়ে যাচ্ছে, কারণ এই হ্যাবিটের জন্য। আবার কেউ হয়তো কোটিপতি হতে পারবে না, কিন্তু কাছাকাছি যেতে পারবে। কারণ ডিপেন্ড করছে, দেখুন আপনি কেউ 100 টাকাও জমাতে পারে, কেউ 50 টাকা, কেউ 5000 টাকা। যার যেমন সামর্থ্য সে সেইভাবে জমানো তার হ্যাবিট করতে হবে। আপনি এটা ভাববেন না যে 100 টাকাতে কি হয়। বন্ধুরা, 100 টাকাতে অনেক হয়। কারণ 100 টাকা যদি আপনি জমাতে থাকেন একটা ডিসিপ্লিন ওয়েতে, রেগুলার ধারাবাহিকভাবে, তাহলে একটা সার্টেন টাইমে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট দিতে পারবে। বিকজ কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পাবেন। বন্ধুরা, কখনো ইগনোর করবেন না। এবং যখনই ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন শুরু থেকে স্টার্ট করুন। আপনি এটা ভাববেন না সবে তো জব পেলাম, দেখা যাক কিছুদিন খরচাপাতি করি, একটু পয়সা বাড়ুক। যখন পয়সা বাড়বে, আচ্ছা ঠিক আছে এখন থেকে জমানোর দরকার নেই, এখন তো বয়স কম, সবে ইয়াং, এখন কি সেভিংস করব, আর একটু এজ হোক আর একটু জমা। এভাবে কোনোদিন জমবে না। আর আপনি যে প্ল্যানের কথা ভাবছেন সেই প্ল্যান কখনো সাকসেসফুল হবে না। একদম আপনি লিখে নিন, কখনো সম্ভব নয়। কারণ সেভিংসের রুলস বলে আপনি যত আর্লি স্টার্ট করবেন তত তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি হিউজ অ্যামাউন্ট হাতে পেতে পারবেন। কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হয়েছে, আপনাকে টাইম দিতে হয় মানিকে গ্রো করার জন্য। সেই টাইম আপনি কবে দেবেন? কারণ আপনি যদি 20 যে করলেন না, 30 যে করলেন না, 40 যে করবেন, তো 50, 60 আর 2 বছর আছে। কারণ যত আপনার এজ বাড়বে তত দায়িত্ব বাড়বে, অন্যান্য খরচ বাড়বে, তো আপনার সেভিংস কমে যাবে তখন।
তার জন্য ফর্মুলা নম্বর 1, স্টার্ট আর্লি। আপনি যদি আগে থেকে শুরু করেন, কারণ তখন আপনার লায়াবিলিটি বা দায়িত্ব অতটা থাকে না, কারণ তখন আপনি ফ্যামিলির চাপ থাকে না, অন্যান্য এক্সপেন্সের প্রেশার থাকে না, মেডিকেল ইন্স্যুরেন্সের খরচ বাড়ে না। পুরো টাকাটাই অ্যাটলিস্ট চেষ্টা করবেন 20 to 30% আপনাকে সেভিংস করতে হবে। আপনার টোটাল স্যালারি যা পান তার 20 থেকে 30% আপনাকে সেভিংসে রাখতে হবে। দিস ইজ রুলস নাম্বার 1। বিকজ আপনার তখন দায়িত্ব কম, আপনি প্রচুর টাকা তখন দিতে পারবেন। কারণ যত আপনার বয়স বাড়বে তখন টাকা তত কমতে থাকবে, আপনি জমাতে পারবেন না, কারণ আপনার অন্যান্য খরচ বেড়ে যাবে। তার জন্য রুলস নাম্বার 1 বলে কি স্টার্ট আর্লি। যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করবেন এবং হিউজ অ্যামাউন্ট রাখতে পারবেন, কারণ আপনার দায়িত্ব থাকছে না, তখন কম থাকছে। যা টাকা পাবেন তার 20 থেকে 30%, মনে রাখবেন বন্ধুরা, 20 থেকে 30% আপনাকে রেগুলার সেভিংসে রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, হাই রিটার্ন আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, যেখানে হাই রিটার্ন পাওয়া যায় এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যায়। এমনি নয় যে আজকে দিলাম কালকে ডাবল, না না না, এইরকম কোনো ইনভেস্টমেন্ট বেরোয়নি মার্কেটে। আর এগুলো হচ্ছে গ্যাম্বল, জুয়া টাইপের, এগুলোতে কখনো পয়সা রাখবেন না, দেবেনও না। আপনার অবজেক্টিভ কোটিপতি হওয়া, তো কিন্তু একটা সার্টেন টাইমের পরে, রাতারাতি নয়। রাতারাতি কেউ কোটিপতি হয় না, যারা হয় আমি জানি না সেটা। আর যদি কেউ হয়ে থাকে, আপনি হওয়ার চেষ্টা করবেন, আপনার পুরো টাকা চলে যাবে জলে একদম। তো সুতরাং এইরকম কোনো লোভনীয় এতে পা দেবেন না। তো আপনাকে হাই রিটার্ন পোর্টফোলিও বানাতে হবে, হাই রিটার্ন জায়গাতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। সেটা কি লং টার্মের জন্য হাই রিটার্ন, এমনি নয় যে 1 বছর 2 বছর 6 মাস 3 দিন 2 দিনের জন্য হাই রিটার্ন, না, লং টার্মের হাই রিটার্ন। ফর এক্সাম্পল পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যে 7 থেকে 8% উইথ কম্পাউন্ডিং ইন্টারেস্ট এবং ট্যাক্স বেনিফিট। ভাবতে পারছেন, হিউজ রিটার্ন পাবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আর সেকেন্ড গুড আইডিয়াল টপ একটা ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, কখনো ইগনোর করবেন না। যদি লং টার্মের জন্য হাই রিটার্ন পেতে হয়, 9 থেকে 12% মিডিয়াম রেঞ্জে বলছি, এর থেকেও বেশি রিটার্ন পেতে পারবেন। এবং ডেট এবং ইকুইটি দুটোতেই আপনি এক্সপোজার পাবেন। তার মানে ভাবতে পারছেন। এবং গভর্নমেন্টের যে দুটো বললাম, গভর্নমেন্টের ফান্ড, গভর্নমেন্টের স্কিম, গভর্নমেন্টের গ্যারেন্টি। তো সুতরাং এখানে নিশ্চিত আপনি চিন্তা ছাড়া হাই রিটার্ন ভ্যালু ফান্ডে ইনভেস্টমেন্ট করুন লং টার্মের জন্য। কারণ আপনার এজ এখন কম, আপনি রিস্ক নিতে পারবেন। আপনি রিস্ক যতটা নিতে পারবেন, যদি এজ হয়ে যায় আপনি ততটা রিস্ক নিতে পারবেন না। তো সুতরাং এইরকম হাই রিটার্ন ফান্ডে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। রুলস নাম্বার 3, আপনাকে খেয়াল রাখতে হবে যে ট্যাক্স ইমপ্লিকেশন, কোথায় আপনি ট্যাক্স বেনিফিট পাবেন। সেই রকম ফান্ড, যেমন বললাম পিপিএফ আর এনপিএস, এগুলোতে ট্রিপল ট্যাক্স এক্সাম্পশন আছে, তার জন্য এই দুটো ফান্ড বললাম। ট্যাক্স ছাড়া, ট্যাক্স ভাবতে পারবেন না বন্ধুরা, ট্যাক্স আপনার কত টাকা নিয়ে চলে যাবে। সবাই বলে এখানে ইনভেস্টমেন্ট করে দে, ওখানে করে দে, এটা ভালো করে দিলাম। আমি কি কখনো ক্যালকুলেট করে দেখেছি যে ট্যাক্সের ফেসিলিটি আমি কি পেতে পারি? ডিপোজিটের সময় কি আমি ট্যাক্সের ডিডাকশন ক্লেম করতে পারি? আর যা ইন্টারেস্ট আর্ন হচ্ছে তাতে থেকে আমি ট্যাক্স এক্সাম্পশন পেতে পারি? যা ম্যাচুরিটি ভ্যালু পাবো সেখানে কি ট্যাক্স এক্সাম্পশন পাবো? এই 3টে জিনিস দেখতে হবে। পিপিএফ ট্রিপল ট্যাক্স এক্সাম্পশন দেয়, তো এনপিএস এর ট্যাক্স ডিডাকশন পাচ্ছেন আপনি, এতেও যখন রিটার্ন পাচ্ছেন, ইন্টারেস্ট আর্ন করছেন, সেখানেও ট্যাক্স এক্সাম্পশন আসছে। তার মানে আপনাকে ট্যাক্স ইমপ্লিকেশন ভাবতে হবে, ট্যাক্স বেনিফিট আপনার লাভ উঠাতে হবে। কারণ ট্যাক্সে যদি লাভ উঠাতে না পারেন, তার মানে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তার অনেক টাকায় ট্যাক্সে চলে যাবে লং টার্মে। শর্ট টার্মে মনে হবে খুব কম, লং টার্মে হিউজ অ্যামাউন্ট চলে যাবে। আপনি ইন্টারেস্ট কি আর্ন করবেন তার তো ম্যাক্সিমাম আপনার ট্যাক্সে কেটে চলে যাবে। তো সুতরাং ট্যাক্স বেনিফিট আপনাকে খেয়াল করেই ইনভেস্টমেন্ট করতে হবে এবং এই ফেসিলিটি আপনাকে তুলতে হবে মাস্ট। এটা গেল রুলস নাম্বার 3। রুলস নাম্বার 4, লাইফস্টাইল ইনক্রিজ আপনাকে কমাতে হবে। লাইফস্টাইলের ইনফ্লেশন চেক করতে হবে। কিরকম সেটা? লাইফস্টাইল ইনফ্লেশন, আপনি লাইফস্টাইলে বেশি খরচ না করে রাদার ইনভেস্টমেন্টের দিকে জোর দিন। কারণ লাইফস্টাইল আপনার অনেক টাকা নষ্ট করে দেয়। আপনি বলবেন আজকে বাইক কিনছি, কালকে এখানে ঘুরতে যাচ্ছি, কালকে এই ড্রেস কিনছি, ইউজ করছে, মানে যার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো হিসাব নেই। আপনি যা ইচ্ছা খরচ করছেন, বিকজ এজ কম, আপনার কাছে টাকা আসছে, আপনি লাইফস্টাইলে খরচা করছেন। তাহলে সেভিংস কি করে করবেন? কোটিপতি হতে গেলে আপনাকে তো একটা প্রপার প্রিন্সিপাল মেনে চলতে হবে, তবেই তো কোটিপতি হওয়া যায়। আজকে আপনি এইভাবে খরচা করবেন, 40 বছর বয়সে এসে বলবেন কাজ, যদি আমি আগে থেকে এভাবে ইনভেস্টমেন্ট করি আজকে আমি কোটিপতি হয়ে যেতাম।
কোটি টাকার মালিক, অনেক টাকা হয়ে যেত, ভাবতে পারছেন? তার মানে এখানে কোটিটা ফ্যাক্টর না, ফ্যাক্টর দ্য সেভিংস হ্যাবিট। সেভিংসের একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে এবং হিউজ অ্যামাউন্ট। অবভিয়াসলি যদি আপনার সেভিংসের হ্যাবিট ক্রিয়েট হয়, এমনিতেই আপনি টাকা পাবেন, আপনাকে কোটিপতি চিন্তা করতে হবে না, অনেক বেশি টাকাই পাবেন আপনি। তার মানে লাইফস্টাইল ইনফ্লেশন আপনাকে চেক করতে হবে, লাইফস্টাইলে খরচা কাট করতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাইফস্টাইলের খরচা কাট করতে হবে এবং আপনাকে সেভিংসে সেই খরচাটা সেভিংসে ইনক্রিজ করতে হবে। কি করে আমি সেভিংসে আরো টাকা বাড়াতে পারি, এটা হলো রুলস নাম্বার 3। রুলস নাম্বার 4, আপনাকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে আপনার মেডিকেল এবং ইমার্জেন্সি ফান্ড যেন সবসময় রেডি থাকে। কোনো রকম কোনো মেডিকেল ইমার্জেন্সি বা হেলথ যে ইস্যু থাকে সেটার জন্য আপনাকে সবসময় একটা ফান্ড রিজার্ভ রাখতে হবে, তাকি কোনো রকম আনএক্সপেক্টেড খরচা যেটা আসে সেটাতে যেন আপনি বিপদে না পড়েন। তার জন্য বললাম অনলি 20 to 30% আপনাকে রেগুলার সেভিংসে রাখতে হবে, বাকি টাকা আপনাকে প্রপারভাবে অ্যালোকেট করে রাখতে হবে। রুলস নাম্বার 5, আপনাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও ক্রিয়েট করে ইনভেস্টমেন্ট করতে হবে। মানে আপনাকে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসের মধ্যে প্রপোর্শনালি ডিভাইড করেই ইনভেস্টমেন্ট করতে হবে। এমনি নয় আপনি সব টাকা নিয়ে পিপিএফ এ দিয়ে দিলেন, না, হবে না। এইভাবে কোটিপতি হওয়া যায় না, কারণ পিপিএফ এক জায়গাতে ইনভেস্টমেন্ট করলে পিপিএফ ধরুন আপনাকে 7 থেকে 8 দিচ্ছে, কিন্তু অন্য একটা ইনভেস্টমেন্ট যে আপনাকে 15 দিচ্ছে, সিমিলার প্রপার্টি আছে, মানে তারও ট্যাক্স এক্সাম আছে, গভর্নমেন্টের সাপোর্ট আছে, রিলায়েবিলিটি আছে, সিকিউরিটি আছে, লং টার্মে যে অবজেক্টিভ আছে, তাহলে আপনি পুরো টাকা কেন পিপিএফ দিতে যাবেন? তার মানে ঠিক এইরকমই বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনাকে সেগ্রিগেট করে ইনভেস্টমেন্ট করতে হবে, কোনো এক জায়গাতে নয়। সবসময়ের জন্য আপনাকে অ্যাসেট ক্লাস, ডিফারেন্ট অ্যাসেট ক্লাস, হাই রিস্ক, লো রিস্ক, মিড রিস্ক, বিভিন্ন রিস্ক ওয়াইজ ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে আপনাকে ডিভাইড করে টাকাটা রাখতে হবে, তাকি এক জায়গার উপরে কোনো রিস্ক যেন না হয়। এটাতে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় যদি কোনো পার্টিকুলার এরিয়াতে আপনি ইনভেস্টমেন্ট করেন। আপনাকে ডিস্ট্রিবিউট ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে, তাকি সবসময়ের জন্য আপনার পোর্টফোলিও স্ট্রং টপে রান করে। এইভাবে আপনাকে ডিস্ট্রিবিউট ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে। নেক্সট রুলস কি বলে না, আপনাকে এডুকেটেড থাকতে হবে, ইনফর্ম থাকতে হবে। এমনি নয় যে আপনি এক জায়গায় টাকা দিয়ে বসে আছেন, না, হতে পারে স্কিমে আপনার প্রপার রিটার্ন আসছে না, যেখানে আপনি ইনভেস্ট করছেন আপনাকে হয়তো সুইচ করতে হতে পারে, এই যে এখানে টাকা আপনাকে ওখানে দিতে হতে পারে। তার মানে অলওয়েজ আপনাকে নলেজেবল থাকতে হবে এবং অলওয়েজ অবজার্ভ করতে হবে যে আপনি প্রপার জায়গাতে ঠিকঠাক দিয়েছেন কিনা, আপনি ঠিকঠাক আপনার ইন্টারেস্ট বাড়ছে কিনা, বা কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার কিনা। কারণ আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, যে এখানকার টাকা বেশি হয়ে যাচ্ছে, এখানে নিয়ে যেতে হবে, বা ওখানে ইন্টারেস্ট কম আসছে তো আমাকে অন্য জায়গায় শিফট করতে হবে। তো এইভাবে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। তার মানে রিভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে রিভিউ করতে হবে যে প্রপার ঠিক জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলেন কিনা। এগুলো সব যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে 40-40 বছরের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যাবেন। বাট এই প্রিন্সিপালগুলো ফলো করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি আপনি এইভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে 40s আগে আপনি কোটিপতি হয়ে যাবেন। কারণ কোটিপতি হতে গেলে কিছু প্রিন্সিপাল ফলো করতে হয়, কিছু প্রসেস, কিছু স্যাক্রিফাইস তো অবশ্যই করতে হয়, সেটাও ফর দ্য সেক অফ ইনভেস্টমেন্ট। এমনি নয় যে আপনি কোনো দান করছেন কোথাও, না, আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনি নিজেকে প্রপার গাইড করছেন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট না করেন তাহলে আপনি কখনো কোটিপতি হতে পারবেন না। তাহলে রুলস কি বলে, আর্লি স্টার্ট ইনভেস্টমেন্ট, আর্লি ইমিডিয়েট নাও। আপনাকে এক্ষুনি আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করুন, তাও প্রপার জায়গাতে। এমনি নয় যে এখানে ওখানে করে দিলাম, না না না, প্রপার ওয়েতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, প্রপার জায়গাতে যেখানে গভর্নমেন্ট সিকিউরিটি, রিলায়েবিলিটি গ্যারান্টেড থাকে, সেই সব ট্যাক্স বেনিফিট আছে। এই সব জায়গাতে যেটা আপনাকে বললাম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, এই ধরনের যে বিখ্যাত স্কিমগুলো আছে এর মধ্যে পয়সা রাখুন, তাহলে আপনার সব দিক জাস্টিফাইড হয়ে যাচ্ছে। এবং লাইফস্টাইলকে ডিক্রিজ করুন, লাইফস্টাইলে খরচা কমান, সেভিংসে খরচা বাড়ান। আপনাকে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে ধরে নিতে হবে যে, এবং আপনার বিভিন্ন ইমার্জেন্সি ফান্ডও যেন আপনার রেডি থাকে, এবং 20-30% আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। একটা ইনভেস্টমেন্টের রেগুলার হ্যাবিট ক্রিয়েট করতে হবে, তাকি আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পেতে পারেন। এবং ট্যাক্স সেভিংসের বেনিফিট আপনাকে উঠাতে হবে। ট্যাক্স সেভিংস যদি উঠাতে না পারেন, হিউজ টাকা আপনার ট্যাক্সে বেরিয়ে যাবে। তো সুতরাং এইভাবে যে ফর্মুলাগুলো বললাম আপনি যদি এইভাবে ফলো করেন তো 40s আগেই
আপনি কোটিপতি হয়ে যাবেন। তো বন্ধুরা, যদি মনে হয় আপনার কোনো রকম কোনো কোয়েরি আছে, অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানান। এবং যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং মাস্ট কমেন্ট করুন। এবং অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনারা কোনো পার্টিকুলার টপিকে ভিডিও দেখতে চান বা কোনো সমস্যার কোনো সমাধান পেতে চান, কোনো রকম কোনো সাজেশান থাকলে অবশ্যই আমাকে জানান। আমি তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব, যে কোনো টপিক রিলেটেড টু বিজনেস, ফাইন্যান্স, এই ধরনের টপিকের উপরে। তো আপনার যদি কোনো রকম কোনো টপিকে ভিডিও লাগে, আপনি অবশ্যই করে কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।